দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজকে আলোচনা করব ডলারের দাম কেন কমছে, বাংলাদেশ ব্যাংক কেন ডলার কিনছে, এই বিষয়টি নিয়ে। এটি আসলে দেশের অর্থনীতির জন্য কি ইঙ্গিত বহন করে। তো আমরা প্রথমে যাই যে জাস্ট আপনার যদি 6 মাস ব্যাকে আমরা দেখি, ডিসেম্বর মাসেও কিন্তু ডলারের রেট অর্থাৎ ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট বা যেই রেটে ব্যাংকগুলো এক্সপোর্টার এবং ইম্পোর্টারের কাছে ডলার বিক্রি করতো বা রেমিটারদের কাছে ডলার কিনতো, সেটি ছিল 125 টাকার উপরে। এবং তখন কিন্তু ডলার আমরা দেখছি ডলারের প্রাইস প্রতিদিনই 1 টাকা 2 টাকা করে বাড়ছে, হু হু করে বাড়ছিল এবং রিজার্ভ হু হু করে কমছিল। তো এই যে প্রেক্ষাপট, জাস্ট আমরা যদি জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দেখি যে পুরোটাই ঘুরে দাঁড়িয়েছে। এখন উল্টোভাবে চলছে ডলার মার্কেট। ডলারের প্রাইস ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেটের কথা বলছি, সেটি হু হু করে কমছে। ইভেন আমরা যদি জুলাইয়ের প্রথম সেকেন্ড উইকে দেখি যে এক সপ্তাহে আমরা দেখেছি ডলারের দাম প্রায় 3 টাকা কমেছে। তো ডলারের দাম কিন্তু 10 পয়সা 12 পয়সা 15 পয়সা এইভাবে আসলে উঠানামা করার ইতিহাস। অর্থাৎ মানে যদি একটা মার্কেট স্টেবল থাকে, যেখানে একটা ব্যাংক কিন্তু ডলার বিক্রি এবং কেনার মধ্যে 10 পয়সা 20 পয়সা এই ধরনের মার্জিন রাখে, অর্থাৎ সেখানে যদি 1 টাকা 2 টাকা 3 টাকা ডিফারেন্সটা কিন্তু হিউজ যদি এইভাবে কমতে থাকে এবং বাড়তে থাকে। তো আমরা দেখি যে ডলারের দাম যেটি ডিসেম্বরও 125 টাকার উপরে ছিল এবং জুলাইতে আমরা জুনে যদি দেখি সেটি 123 টাকায়, মানে এটি তখন থেকে আমরা দেখি 2 মাস ধরে আস্তে আস্তে কমছে, ধীরে ধীরে কমছে। সেটি 123 টাকায় ছিল, রেমিটারদের কাছ থেকে ব্যাংকগুলো 123 টাকা বা 122 টাকা এইভাবে প্রাইস দিয়ে ডলার কিনছিল। সেটি আমরা জুলাইয়ে দেখেছি 119 টাকায় নেমে গিয়েছিল, 119 টাকা 70 পয়সা 80 পয়সা নেমে গিয়েছিল। তো এটা কিন্তু একটা বড় ধরনের জাম্প। এবং আমরা দেখেছি যে আগের 1 বছরে বাংলাদেশ ব্যাংকে মানে 2024 সালে যদি দেখি, বাংলাদেশ ব্যাংক এই ডলার যখন বাড়ছিল তখন কিন্তু সেটা থামানোর জন্য বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে হিউজ ডলার বিক্রি করতো মার্কেটে, যেহেতু মার্কেট ড্রাই ছিল। আর এখন আমরা যদি জুলাইতে দেখি তাহলে উল্টো বাংলাদেশ ব্যাংক মার্কেট থেকে প্রচুর ডলার কিনছে অকশনে, এবং অকশন করে কিনছে। এবং ব্যাংকগুলো যেই দামে তারা রেমিটারদের কাছ থেকে ডলার কিনেছে আমরা দেখেছি 120 টাকা বা 19 টাকায়, মানে 120 টাকাতেই তারা কিনেছে বেশিরভাগ ব্যাংক। তাদের কাছ থেকে অকশনে বাংলাদেশ ব্যাংক তার চাইতে বেশি দামে ডলার কিনেছে, 121 টাকার উপরের ডলার কিনেছে। অর্থাৎ এখানে কিন্তু ব্যাংকগুলোর একটা বড় অংশ প্রফিট করতে পেরেছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, কিন্তু রেমিটাররা কিন্তু এই সুবিধাটা পায়নি বা এক্সপোর্টাররা এই সুবিধাটা পায়নি। তো এই যে কমছে, এটা কেন বাংলাদেশ ব্যাংক এই কমতে দিচ্ছে না? ডলার কিনে, ব্যাংকগুলো থেকে ডলার কিনে তারা রিজার্ভ বাড়াচ্ছে। অনেকে ভেবে থাকতে পারে যে ডলারের দাম যদি কমে যায় তাহলে তো ইম্পোর্টারদের জন্য ভালো হবে বা আমাদের ইনফ্লেশন কমে আসবে, কিন্তু এটার অন্য পিঠও আছে। ডলার কেন দাম কমছে, এটি কিন্তু ইকোনমির জন্য, যখন এটা ড্রাস্টিক্যালি কমে বা ড্রাস্টিক্যালি বাড়ে, কোনোটাই আমাদের ইকোনমির জন্য ভালো নয়। এখন ডলার যে কমছে সেটি কেন ভালো নয়, এটি কি লক্ষণ দেখা দিচ্ছে? তার কারণ হলো প্রাইভেট সেক্টরে কোনো ডিমান্ড নেই, অর্থাৎ প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে না, নতুন বিজনেস এক্সপানশন হচ্ছে না, ফলে এলসির ডিমান্ড কমে গেছে। আমরা যদি ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের দিকে তাকাই, 25%-এর উপরে নেগেটিভ গ্রোথ। অর্থাৎ এটি কিন্তু তার মানে এটি মিন করে যে নতুন ক্যাপিটাল আসছে না, ক্যাপিটাল মেশিনারি বিজনেস প্রতিষ্ঠানগুলো কিনছে না, মানে তারা বিজনেস এক্সপানশন করছে না। বিজনেস এক্সপানশন করছে না মানে নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না, যেটা আমরা ফিউচারে কনসিকুয়েন্সটা অনেক বেশি খারাপ হবে। জিডিপি গ্রোথ হবে না, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড কমে যাবে। এটি হলো একটি লক্ষণ। অন্যদিকে আমরা যদি দেখি যে ইনফ্লোটা কেমন, ইনফ্লো হচ্ছে আমরা দেখি এক্সপোর্ট অনেক বাড়ছে, মানে এক্সপোর্ট যদিও ইউএস ট্যারিফ নিয়ে আমাদের অনেক ধরনের আশঙ্কার ব্যাপার রয়েছে, কিন্তু এখনও আমাদের এক্সপোর্ট অনেক বাড়ছে। এবং রেমিটেন্স যে হু হু করে আমাদের ব্যাংকিং চ্যানেলে বাড়ছে, সেটি একটা অন্যতম ভালো দিক আমাদের ডলার মার্কেটের জন্য। কেন রেমিটেন্স এত বাড়ছে? হঠাৎ করে কি অনেক লোক বাইরে গেল? আসলে বিষয়টা তা নয়। বাইরে আমরা অনেক
প্রচুর লোক পাঠিয়েছি 2024-এ বা তার আগে, কিন্তু সেই বেনিফিটটা আমরা পাচ্ছিলাম না। তার কারণ ছিল হুন্ডি। হুন্ডির কারণ ছিল আমাদের প্রধান কারণ ছিল মানি লন্ডারিং। যেই মানি লন্ডারিংটা রেজিম চেঞ্জের পর সেটি বন্ধ হয়েছে। একটা হলো মানি লন্ডারিং বন্ধ হয়েছে, যে কারণে এখন রেমিটারদের কাছ থেকে বাইরে দুবাইতে বসে বা অন্য জায়গায় বসে এই ব্যবসায়ীরা রেমিটারদের ডলার নিয়ে নিত, আর এখানে তারা টাকা দিয়ে দিত, ফলে আমাদের ডলারটা দেশে ঢুকতো না, সেটি বন্ধ হয়েছে। রেমিটাররা এখন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে। এটি একটি বড় কারণ আমাদের আসলে ডলার ইনফ্লো বাড়ার। আরেকটি বড় কারণ হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক, এটা ফ্রি ফ্লোট এক্সচেঞ্জ রেট, এটা পুরোটা ফ্রি ফ্লোট না, গ্রেটার ফ্লেক্সিবল ইন্টারেস্ট রেট রেজিমে ঢুকেছে। IMF এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF এর সঙ্গে যে আমাদের লোন চুক্তি আছে তার অংশ হিসেবে তারা মে মাসে এই নতুন রেজিমে ঢুকেছে। অর্থাৎ আগে বাংলাদেশ ব্যাংক প্রাইস কন্ট্রোল করতো। কিভাবে কন্ট্রোল করতো? ব্যাংকগুলোকে, আমরা সবাই জানি, ব্যাংকগুলোকে একটা নির্দেশনা দেওয়া হতো 120 টাকা বা 121 টাকা, এর বেশি রেটে তারা কিনতেও পারবে না, বেচতেও পারবে না। এই রেট সবার জন্য প্রযোজ্য ছিল। অর্থাৎ যার কাছে অনেক ডলার আছে, যে আরও কম রেটে বিক্রি করার রাখে, ক্যাপাসিটি রাখে, সেও কিন্তু ধরেন যে 118 টাকায় বিক্রি করার ক্যাপাসিটি রাখে, কিন্তু সে 21 টাকায় বিক্রি করতে বাধ্য। এরকম একটা প্রাইস কন্ট্রোল ছিল। তো সেটি কিন্তু এখন নেই, যেহেতু আমরা গ্রেটার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রেজিমে ঢুকেছি। সেটার কারণে এখন এই ধরনের ইন্টারভেনশনটা এখন আর বাংলাদেশ ব্যাংক করছে না। বাংলাদেশ ব্যাংক প্রাইস কন্ট্রোল না করে তারা নিজেরা মার্কেটের প্রয়োজন মতো ডলার বিক্রি করছে বা কিনছে, তারা কিন্তু প্রাইসটা ডিকটেট করছে না। এর ফলে যেটা হয়েছে, আমাদের কিন্তু এই নতুন রেজিমে ঢোকার আগে যেটি কেন এই নতুন রেজিমে ঢুকলাম, এটার কারণ ছিল IMF বলেছিল যে যখন প্রাইস ডিকটেশন থাকবে না, মার্কেট ট্রান্সপারেন্ট থাকবে, তখন কিন্তু আমাদের ডলার ফ্লো বাড়বে, বিদেশিরা এখানে টাকা পাঠাতে তখন স্বাচ্ছন্দ্য বোধ করবে, ডোনার এজেন্সিরা টাকা পাঠাতে স্বাচ্ছন্দ্য করবে, রেমিটেন্সও আমাদের রেমিটাররাও যখন দেখবে যে ইনফর্মাল এবং ফর্মাল মার্কেটে প্রাইসের গ্যাপ নেই, তখন কিন্তু তারা ডলার ব্যাংকিং চ্যানেলে পাঠাবে। তো সেই জিনিসটাই এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন যেহেতু প্রাইস ডিকটেশন নেই মার্কেটে, তার ফলে যেটা হয়েছে, আমরা অনেক ধরনের মাল্টিন্যাশনাল ডোনার এজেন্সির কাছ থেকে অনেক ধরনের এইড লোন পেয়েছি, যেটা আমরা কিছুদিন আগে দেখেছি 3 বিলিয়নের ওপরে আমরা লোন এবং এইড পেয়েছি। একই সাথে রেমিটাররা অনেক বেশি ডলার সেন্ড করছে। আরেকটি হলো আমাদের যে এক্সচেঞ্জ রেটে যে ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন, সেটি এখন অপারেশনাল হয়েছে। কিভাবে? এই যে প্রাইস ডিকটেশন না থাকার কারণে যেই ব্যাংকের বেশি ডলার আছে, সে কম দামে, ধরেন একজন ইম্পোর্টার, সে ব্র্যাক ব্যাংকে বা সে একটি ছোট অন্য কোনো ব্যাংকে গেল যে এলসি খোলার জন্য, সেই ব্যাংকের যদি পর্যাপ্ত ডলার না থাকে এবং তারা যদি বেশি রেট, যার ডলার কম সে তো রেটটা বেশি চাইবে, তখন সে যদি 125 টাকা সাপোজ সে যদি ওই ইম্পোর্টারকে অফার করে, সেই ইম্পোর্টার কিন্তু তার এখন চয়েস করার অপশন আছে, সে অন্য ব্যাংকে সার্চ করতে পারে যে কে কোন রেট দিচ্ছে। সেখানে ব্র্যাক ব্যাংক একটি বড় ব্যাংক, ইবিএল একটি বড় ব্যাংক, সিটি ব্যাংক একটি বড় ব্যাংক, যাদের আমরা দেখেছি হিউজ ডলার আছে, তারা কিন্তু আবার অনেক কম রেটে ডলার অফার করছে, এলসি অফার করছে। যে তারা যখন কম রেটে অফার করছে, তখন কিন্তু ওই ইম্পোর্টার ওই ব্যাংক থেকে ওই বড় ব্যাংকে বা যেই ব্যাংক লো রেট অফার করছে তার কাছে যাচ্ছে। ফলে এই যে তখন যেই ব্যাংকগুলো অনেক বেশি ডলার ছিল কিন্তু প্রাইস ডিকটেশনের কারণে তারা বিক্রি করতে পারছিল না বা বিক্রি করছিল না, তারা কিন্তু এখন লো প্রাইসে ডলার সেল করছে মার্কেটে, কারণ সে তো কাস্টমার পাচ্ছে। এবং যে কাস্টমার, যার যেহেতু চয়েস অপশন আছে, সে তখন বিভিন্ন ব্যাংকের রেট যাচাই করে তার সুবিধা মতো সে যাচ্ছে। ফলে মার্কেট অপারেশনাল হয়ে গেছে। মার্কেটের ডলার যার কাছে বেশি, সেটা মার্কেটে অটোমেটিক্যালি মার্কেটে চলে আসছে, এবং যার কাছে ডলার কম, যে ওই কাস্টমারকে লুজ করলো, সে কিন্তু ডলার হোল্ড করতে পারছে না। তার অন্যতম আরেকটি কারণ হলো মার্কেটে ডলারের অ্যাভেলেবিলিটি বেড়েছে, কিন্তু টাকার সংকট দেখা দিয়েছে, লোকাল কারেন্সির সংকট দেখা দিয়েছে। ফলে যেই ব্যাংক ডলার হোল্ড করার প্রবণতা ছিল, সে কিন্তু ডলার হোল্ড করছে না, কারণ তার তো টাকা লাগবে। তো টাকার ক্রাইসিস কেন হলো? কারণ আমরা জানি গত বছরের যে ট্রেন্ডটা ছিল, ব্যাংকগুলো সব হিউজ পরিমাণে
গভর্নমেন্ট ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে ইনভেস্ট করেছে। গভর্নমেন্ট ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে ইনভেস্ট করেছে কারণ তারা বাংলাদেশ ব্যাংক থেকে 10% পলিসি রেটে তারা বড় করে তারা হচ্ছে আবার গভর্নমেন্ট ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে 12% প্লাস রেটে ইনভেস্ট করতে পারতো। কারণ গভর্নমেন্ট ট্রেজারি বিল অ্যান্ড বন্ডের রেটটা হাই ছিল, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট অনেক বেশি বড় করছিল ব্যাংকিং সোর্স থেকে, যেহেতু তখন আমাদের ডলার ক্রাইসিস ছিল, বাইরে থেকে ডলার আসছিল না, ফলে তাকে টাকা দিয়ে ডলার কিনে ইম্পোর্ট পেমেন্ট করতে হচ্ছিল, আমাদের এলএনজি পেমেন্ট বা ফার্টিলাইজার পেমেন্ট, ফলে সরকারের অনেক টাকার প্রয়োজন ছিল। এখন যেটা হয়েছে, সরকারের কিন্তু এখন টাকার প্রয়োজন নাই, কারণ আমাদের যে ডলার ইনফ্লো, যেই ডলার আমরা 3 বিলিয়নের উপরে ডলার পেয়েছি, লোন পেয়েছি আমাদের এই এক্সচেঞ্জ রেট রেজিম চেঞ্জের কারণে, তো সেইটা কিন্তু যখন আপনারা জানেন যে যখন আমাদের ফরেন অ্যাসেট থাকে, সেটার অ্যাগেন্স্টে কিন্তু ইকুইভ্যালেন্ট লোকাল টাকা তখন বাংলাদেশ ব্যাংক সরকারকে ইনজেক্ট করে বা সরকারকে দেয়। তো তখন কিন্তু সরকারের ডলার লিকুইডিটিও বাড়লো, আবার হচ্ছে পেমেন্ট ক্যাপাসিটিও বাড়লো, আবার হচ্ছে তার লোকাল কারেন্সি অ্যাভেলেবেল হলো, ফলে তার আর ব্যাংক থেকে বড় করতে হচ্ছে না, ফলে ট্রেজারি বিল বন্ডের রেট কমে যাচ্ছে। তো এই জন্য এখন ব্যাংকগুলো যেহেতু অলরেডি গত বছর আপনারা দেখবেন সব ব্যাংকে যারা প্রফিট করেছে তারা কিন্তু ট্রেজারি বিল বন্ড থেকে ইনভেস্ট করে প্রফিট করেছে। তো যেহেতু তাদের ওখানে অলরেডি ইনভেস্টেড হয়ে গেছে, এখন আবার যেহেতু তার ডলার অ্যাভেলেবেল হয়েছে, সরকারের এখন টাকার প্রয়োজন হচ্ছে না, তখন ব্যাংকগুলোর কাছে যাদের কাছে যেই ছোট ছোট ব্যাংকগুলোর কাছে টাকার সংকট আছে বা বড় ব্যাংকগুলো যারা অলরেডি ইনভেস্ট করেছে ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে, তারা এখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা বড় করতে হচ্ছে, তারা টাকা বড় করে ডলার রেখে টাকা বড় করছে। এই কারণে তারা ডলার যদি সেল করতে না পারে তাহলে কিন্তু সে হোল্ড করবে, সেইটা তার জন্য বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, ফলে সে ডলার হোল্ড না করে ডলার সেল করে দিচ্ছে। তো যখন অনেক বেশি ডলার সাপ্লাই এভাবে কেউ হোল্ড করতে পারছে না, মানে মার্কেট মেকানিজমটা এরকম হয়ে গেছে যে কেউ আর ডলার হোল্ড করতে পারছে না, ফলে ডলার অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, ফলে ডলারের দাম কমে যাচ্ছে। এবং যেটা অ্যাগ্রিগেটররা যারা ডলার কিনে অ্যাকুমুলেট করে মার্কেটে আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস সৃষ্টি করে ডলার ধরে রাখতো, এরপর সময় মতো বিক্রি করতো, সেই ব্যবসাটাও এখন আর হচ্ছে না, কারণ যেহেতু মার্কেটে ডলার প্রাইস কমে যাচ্ছে, যেহেতু আরও কমার আশঙ্কা থেকে সেই অ্যাগ্রিগেটর যারা ডলার ধরে রেখেছিল তারাও এখন মার্কেটে ডলার সেল করে দিচ্ছে। তো এই সব কারণে আমরা দেখতে পাই যে ডলারের দাম কমছে। এবং বাংলাদেশ ব্যাংক কেন ডলার কিনছে, বাংলাদেশ ব্যাংক ডলারটা হোল্ড করে রাখছে কেন, মানে ডলার কিনে ডলারের প্রাইস ধরে রাখছে কেন, তার কারণ তারা এক্সপোর্টার। এখন যদি ডলারের দাম অনেক কমে যায় তার মানে যে ইম্পোর্ট বেড়ে যাবে তা নয়, ইম্পোর্ট বাড়া বা ব্যবসা বাড়ার সঙ্গে সম্পর্ক কিন্তু একটা দেশের পলিটিক্যাল সিচুয়েশনের কারণে। এখন যেহেতু ইলেক্টেড গভর্নমেন্ট নাই, বিভিন্ন ধরনের ল অ্যান্ড অর্ডার নিয়ে ক্রাইসিস আছে, পলিটিক্যাল আনরেস্ট আছে, ফলে কেউ ইনভেস্ট করবে না ডলারের দাম কমে গেলেও। উল্টা যেটা হবে, এক্সপোর্টার এবং রেমিটাররা ক্ষতিগ্রস্ত হবে, এবং যে কারণে বাংলাদেশ ব্যাংক এক্সপোর্টার এবং রেমিটারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ডলারের রেটটা যেন মানে এটা যে ড্রাস্টিক্যালি কমে না যায় সেটার জন্য তারা মার্কেট থেকে ডলার কিনে নিচ্ছে। তাতে যেটা হচ্ছে, যেই অপরচুনিটিটা বাংলাদেশ ব্যাংক নিচ্ছে যে তারা এই সুযোগে রিজার্ভটা বিল্ড আপ করছে। বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে আমাদের রিজার্ভ আছে 24 বিলিয়ন প্লাস BPM 6 অনুযায়ী, অর্থাৎ IMF এর যে হিসাব, সেই হিসাব অনুযায়ী আমাদের গ্রস রিজার্ভ আছে 24 বিলিয়ন ডলারের উপরে, যেটি 5 মাসের নিচে, মানে যে আমাদের রিজার্ভ থাকতে হয় অ্যাটলিস্ট 3 মাসের ইম্পোর্টের সমান, এর চাইতে বেশি হলে সেটি হলো দেশের একটি ভালো অবস্থান নির্দেশ করে। আমাদের এখন যেই রিজার্ভ আছে সেটি যেই ইম্পোর্ট কাভার করতে পারে সেটি 5 মাসের ইম্পোর্টের চাইতে কম আছে। তো সেটি বাংলাদেশ ব্যাংক মনে করছে যে তারা প্ল্যান করছে যে এই রিজার্ভ 30 বিলিয়ন ডলারে নিবে, তারা এই 24 বিলিয়ন ডলার থেকে 30 বিলিয়ন ডলার 30 বিলিয়ন ডলারে নিবে আগামী 1 বছরে, তারা রিজার্ভ বিল্ড আপ করবে। অর্থাৎ এখন যেহেতু ডলারের প্রাইসটা কম এবং ডলার মার্কেটে অ্যাভেলেবেল আছে, এই সুযোগে তারা রিজার্ভ বিল্ড আপ করবে। রিজার্ভ বিল্ড আপ করার ফলে যখন এই ডিমান্ডটা আবার ব্যাক করবে, প্রাইভেট সেক্টর বা ইকোনমি ঘুরে দাঁড়াবে, ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তখন তো এক ধরনের যে ব্যবসার যে একটা চাহিদা বাড়বে, তখন কিন্তু আবার ডলারের দাম বাড়তে পারে। সেই সময় জন্য আবার মার্কেটকে সাপোর্ট দেওয়া যেতে পারে, সেই কারণে তারা রিজার্ভটা এখন থেকে বিল্ড আপ করছে, যেটা আমরা কোভিডের সময় দেখেছিলাম। কিন্তু যখন ইম্পোর্ট একেবারে কমে গিয়েছিল তখন কিন্তু
বাংলাদেশ ব্যাংক ডলার কিনে কিনে $48 বিলিয়ন রিজার্ভ করেছিল। তো সেই অপরচুনিটি এখন বাংলাদেশ ব্যাংক নিচ্ছে, তারা এখন রিজার্ভ বিল্ড আপ করছে। তো ফলে আমাদের মার্কেটে একটা ব্যালেন্স থাকবে। আমরা যদি দেখি যে আমাদের ইম্পোর্ট এবং একটা বেসিক, যদি আমরা কিভাবে আমাদের ডলার সারপ্লাস হচ্ছে তার বেসিক একটা যদি ডেটা বলি আপনাদের, যে প্রতি মাসে আমাদের ইম্পোর্টের জন্য যে আমরা খরচ করি, এটা হলো বেসিক খরচ, এবং আমাদের বেসিক ইনকাম হচ্ছে এক্সপোর্ট এবং রেমিটেন্স। সো এক্সপোর্ট এবং রেমিটেন্স যে ইনফ্লো হয় এবং তার এগেনস্টে আমাদের যে ইম্পোর্ট হয়, এই খরচ করার পর আমাদের $1 বিলিয়ন প্রতি মাসে সারপ্লাস থাকছে, যেটা কিন্তু আগে 1 বছর আগেও সেটি আমাদের সবসময় আমরা শর্টেজে থাকতাম, অর্থাৎ আমার ইনফ্লোর চাইতে ইম্পোর্টের খরচটা বেশি থাকতো। সেটি এখন রিভার্স হয়ে $1 বিলিয়ন বেশি আমাদের এখন সারপ্লাস থাকে। এবং সেটি আমরা যদি দেখি যে জুলাই মে FY25 এই ফিসকালের জুলাই মেতে আমাদের যে ইম্পোর্টের খরচ এবং এক্সপোর্ট এবং রেমিটেন্সের আয়, এই দুটোর গ্যাপ যদি দেখি যে $8 বিলিয়নের উপর আমাদের সারপ্লাস আছে, যেটি আগের বছরের একই সময়ে ছিল $1 বিলিয়ন সারপ্লাস। তাহলে দেখেন আমাদের $7 বিলিয়ন বেশি এখন আমাদের সারপ্লাস আছে। তো যেটা আসলে আমাদের এই ডলার ফ্লোটা বাড়িয়ে দিয়েছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।